গাণিতিক উদাহরণ নাম্বার 11। উপরের চিত্রে একটি স্প্রিংয়ের এক প্রান্ত ও বিন্দু হতে ঝুলানো হলো। একটা স্প্রিংকে ঝুলায় রাখছে। 0.2 কেজি ভরের একটি বলকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা এটি 20 মিটার উপরের স্প্রিংটির অপর প্রান্তে আঘাত করে 3 সেন্টিমিটার সংকুচিত করে। স্প্রিংটিও বলের উপর প্রত্যয়নী বল প্রয়োগ করে। এখন কোশ্চেনে জানতে চাইছে যে উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা উদ্দীপকের এই স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত হবে এটা বের করতে বলছে। এখন দেখো চিত্রটাই যে এখানে দিছে, তাহলে প্রথমে আমরা এই চিত্রটা দেখে একটু বুঝি আসলে কি বোঝাচ্ছে। দেখো এখানে একটা স্প্রিং আছে, এই যে এই স্প্রিংটা আছে, এটা হচ্ছে স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। আর এই যে স্প্রিংয়ের এই অপর বিন্দু, এক বিন্দু তো এই যে ও বিন্দুতে ঝুলানো আছে, আর অপর বিন্দু হচ্ছে এই যে এটা অপর প্রান্ত। তো এই অপর প্রান্তটা হলো এই ভূমি থেকে 20 মিটার উপরে অবস্থান করে। এখন কেউ একজন করছে কি, এই ভূমি থেকে এই যে বলটা আছে এই বলটাকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। অর্থাৎ বস্তুটার হলো এই ভূমিতে এই পয়েন্টে বেগ কত ছিল, এই পয়েন্টে আদি বেগ ইউ সমান ছিল হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বেগ, এবং বস্তুটা কোনো এক পর্যায়ে এই বিন্দুতে চলে আসে। আচ্ছা, দুইটা পয়েন্টের নাম দিই আমরা। ভূমিতে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হলো ভূমিতে। তাহলে ভূমিতে এ পয়েন্টে ছিল, সেখানে তার বেগ ছিল 49 মিটার পার সেকেন্ড। আর বস্তুটা স্প্রিংয়ের ওই প্রান্তে যখন গেছে তখন এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। তো এখানে বেগ কত এটা আমরা জানি না, এটা আমরা বের করব। এখানে বেগের মানটা আমরা জানি না। কোশ্চেনে জানতে চাইছে যে উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব কিনা। দেখো স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা হচ্ছে এটা, এবং এই বলটা এসে স্প্রিংকে যখন আঘাত করছে তখন স্প্রিংটা 3 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। তাহলে স্প্রিং সংকুচিত হলে অবশ্যই স্প্রিং দ্বারা একটা কৃত কাজ হবে। তো স্প্রিংয়ের যদি এখানে শুধু স্প্রিং কনস্ট্যান্ট কে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা হাফ কে এক্স স্কোয়ার, এটা কিন্তু কৃতকাজ, স্প্রিংয়ের কৃতকাজ হিসাব করতে পারতাম। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু এই কে এর মানটা দেওয়া নাই। কে এর মান দেওয়া আছে কোথাও? উদ্দীপকেও দেওয়া নাই, চিত্রেও দেওয়া নাই। তাহলে কিভাবে বের করবা? তাহলে আমরা একটা এই যে এখানে একটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারি, যেটা শিখছিলাম গতিশক্তির কনসেপ্ট। গতিশক্তি কি বোঝাচ্ছিল আমাদের? যে কোনো একটা বস্তু, ধরো এই যে এটা একটা বস্তু, বস্তুর ভর হচ্ছে এম। এই বস্তুটাকে আমরা দেখছি এটা হচ্ছে ভি বেগে গতিশীল আছে। তার মানে কি? তার মানে বস্তুর গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার। তো গতিশক্তি পড়ার সময় আমরা কি শিখছিলাম? যে হাফ এম ভি স্কোয়ার এটা আসলে কি? এই হাফ এম ভি স্কোয়ার হলো এই যে বস্তুটা আছে এই বস্তুটার স্থির অবস্থান থেকে ভি বেগে উন্নীত করতে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কৃতকাজ সম্পূর্ণ করতে হয়। তার মানে কেউ একজন একে যে ভি বেগে গতিশীল আমরা দেখছি, এর অর্থ হচ্ছে কোনো ব্যক্তি একে স্থির অবস্থা থেকে ভি বেগে গতিশীল করে দিছে, এবং সেই লোকটার কৃতকাজের পরিমাণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। অথবা আমরা আর একভাবে বলতে পারি যে এই যে ভি বেগে গতিশীল বস্তুটা, এটা যদি শূন্য মানে অর্থাৎ স্থির অবস্থানে আসতে চায় তখন তাকে তাহলে মানে স্থির অবস্থানে আসলে সে কী পরিমাণ কাজ করে দেখাতে পারবে? সে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কাজ করে দেখাতে পারবে। তার মানে এই বস্তুটা যদি ভি বেগে আছে, এটা যদি সে স্থির অবস্থানে আসে তখন সে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ কাজ করে দেখাতে পারবে। ঠিক এই জিনিসটা আমরা এখানে একটু দেখো, এখানে একটু খেয়াল করো যে বস্তুর অর্থাৎ এই যে বলটা আছে এই বলটাকে আমি এখানে চিন্তা করলাম, এই বলটার বেগ ভূমিতে কত? 49, অর্থাৎ শুরুতে 49 মিটার পার সেকেন্ড। তাহলে এ যদি 20 মিটার উপরে ওঠে অর্থাৎ এই বিন্দুতে আসে, এই যে এখানে সে কিন্তু তার বেগটা অবশ্যই হ্রাস পাবে, কমে যাবে না বেগের মানটা কমে যাবে। কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান আছে, জি এর মান 9.8, অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, এটা বিপরীতমুখী কাজ করতেছে। সুতরাং আমরা বের করব এখানে বেগ ভিটা কত। যদি বের করতে পারি তাহলে আমরা বস্তুটার এই পজিশনে গতিশক্তি কত এটা বের করতে পারবো। এই পজিশনে বস্তুটার গতিশক্তি কত বের করতে পারবো, এটা আমাদের বের করা দরকার। কেন দরকার এটা আমরা দেখছি। দেখো তাহলে আমরা এখন একটু লিখি যে বস্তুর শুরুতে আদিবেগটা কত? আদিবেগ হচ্ছে ইউ ধরলাম, সেটা 49 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, 49 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি এর মানটা আমরা জানি না, এটা আমাদের জানা দরকার।
তবে অভিকর্ষ ত্বরণের মান জানা আছে, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইচ এর মানটা জানা আছে। এইচ এর মান কত? 20 মিটার। 20 মিটার। এই এতটুক ব্যবহার করে আমরা শুধু ভিটা বের করব। ভি এর মান কত আসবে? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখানে যদি মান বসাও তাহলে ভি এর মান আসবে হলো, আচ্ছা আমি একটু দেখি এটা, ভি এর মান কত আসে, ইউ এর উপরে স্কোয়ার তার মানে 49, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত দেওয়া আছে? এইচ এর মান আছে 20। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি, ভি স্কোয়ারের মান আসা হচ্ছে 2009, এটাকে রুট করলে, আচ্ছা ভি স্কোয়ারের মানটাই নিয়ে নিই সরাসরি। আমরা ভির মান না নিয়ে ভি স্কোয়ারের মান নিলাম। কেন নিলাম আমি বলতেছি। এটা হলো 2009 জুল, অর্থাৎ বস্তুর এই পজিশনে ভি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি, এই যে এই পজিশনে। এখন দেখো, খেয়াল করো, এই যে আমাদের কিন্তু কাজ, আমাদের বের করতে বলছে কি, স্প্রিংয়ের বল দ্বারা কৃত কাজ কত, এটা বের করতে বলছে। এটা কিন্তু বের করতে বলছে। এটা কিন্তু আগে আলোচনা করছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ সর্বদাই ঋণাত্মক হয়। তবে এখানে শুধু কাজের মানটা বের করতে বলছে, এখানে ঋণাত্মক ধনাত্মকের বিষয় না, তুমি মান বের করে দিলেই হলো। আচ্ছা দেখো, তা এটা হচ্ছে স্প্রিং। তো স্প্রিংয়ের এই পজিশনে এসে ওই বস্তুটা ভি বেগে ধাক্কা দিছে। এই যে ভি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি, আর ভি এর মান আসবে 44 পয়েন্ট সামথিং। ধরো ভি এর মান হচ্ছে 44 দশমিক সামথিং আসবে। হ্যাঁ, তাহলে ভি এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে দেখবো আমরা বের করতে যাচ্ছি কি, এই স্প্রিংয়ের দ্বারা কৃত কাজ এটা কিসের দ্বারা? স্প্রিং বল দ্বারা। স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, এটা আমরা বের করতে চাই। এটা কিন্তু আমরা বের করতে পারবো না, কারণ কে এর মান জানা নাই। কিন্তু আমরা একটা কাজ করতে পারবো, অর্থাৎ কোশ্চেনে বলা আছে যে এই এম ভরের বস্তুটা, এখানে আমরা এম ভরের বস্তু নিই, অর্থাৎ এই যে বলটা, এই বলটা যখন বেগ 44 দশমিক সামথিং, তখন বস্তুটা একদম বেগটা শূন্য হওয়ার আগ পর্যন্ত এই 3 সেন্টিমিটার প্রবেশ করে, এবং এই 3 সেন্টিমিটার প্রবেশ করার পর, স্প্রিংকে সংকুচিত করার পর, তখন কিন্তু এই বলটার বেগ শূন্য হয়ে যায়। তার মানে ধরে নাও এই যে এতটুক দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, এতটুক দূরত্ব 3 সেন্টিমিটার, কিন্তু এই পজিশনে আসার পর স্প্রিংটা যখন সংকুচিত হয়ে এই পজিশনে আসছে, এই পজিশনটাকে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই পজিশনে যখন আসছে তখন বস্তুর বেগ, এটা ভি প্রাইম দিলাম, এটা হচ্ছে 0 চলে আসে, তাই না? এই বলটার বেগ কিন্তু 0 চলে আসে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই বলটার দ্বারা কৃত কাজ, কারণ একদম বেগ 0 হয়ে গেছে, তার মানে এই বস্তুটা হচ্ছে 0, এই ভি 44 দশমিক সামথিং বেগ থেকে 0-তে যাইতে যে পরিমাণ কাজ করতে হয় এটা আমরা জানি। তো এই কাজটাই তো হচ্ছে স্প্রিংয়ের কৃতকাজের সমান। এই কাজটাই তো স্প্রিংয়ের কৃতকাজের সমান। কারণ দেখো, স্প্রিং সংকুচিত হওয়ার ফলে স্প্রিংয়ের ভিতরে একটা বিভব শক্তির সৃষ্টি হবে। কি হবে? ½ kx²। এই শক্তিটা স্প্রিংয়ের ভিতরে জমা থাকবে। তো এই শক্তিটা স্প্রিং কই থেকে পাইলো? আসমান থেকে তো পায়নি। এই শক্তিটা পাইছে কিন্তু এই বলের গতিশক্তি থেকে। কারণ শক্তির নতুন করে কোনো ক্ষয়ও নেই, তৈরিও নেই, এটা জাস্ট রূপান্তরিত হয়। তার মানে এখানে এই বলটার গতিশক্তি স্প্রিংয়ের ভিতরে বিভব শক্তি হিসেবে জমা হয়ে আছে। তাহলে এখন যদি আমরা বের করতে চাই, এখানে বলছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তাহলে এখন আমরা যদি লিখি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডাব্লু, এটা ইকুয়াল কি হবে? আমরা জানি হচ্ছে ½ kx² হওয়ার কথা, ½ kx²। এখানে তো আমাদের কি এর মান জানা নাই, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে এই কৃত কাজটা, আচ্ছা এটাকে মিশিয়ে দিই, এই কৃত কাজটা কিসের সমান হচ্ছে? বলটির গতিশক্তির সমান। বলটির গতিশক্তির সমান। তাহলে বলের গতিশক্তি কীভাবে বের করবো? ½ ভি এর উপরে স্কোয়ার। এখন দেখো, ভি এর উপরে স্কোয়ার কোন ভি নিবা? এই যে নিচে একটা ভি আছে, এই যে শুরুতে যে বেগে নিক্ষেপ করছিল এই পয়েন্টে ভি, কিন্তু এটা অর্থাৎ এই যে শুরুতে এ পয়েন্টে ভি, এটা নিয়ে লাভ আছে না, আমাদের বেগ নিতে হবে
এই যে স্প্রিংটা স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত ছিল সেটাই কিন্তু আমরা এখানে বের করছি। ভি স্কোয়ারের মান 2009। এখন সরাসরি যদি মান বসাই তাহলে এখানে হচ্ছে হাফ, এম এর মান 0.2, আর ভি স্কোয়ারের মান যদি বসা হচ্ছে 2009, তাহলে কৃতকাজের পরিমাণ আসে হচ্ছে 200.9 জুল। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ। আচ্ছা, পরবর্তী প্রবলেম। 20 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে এম ভরে একটি টেনিস বল গড়িয়ে মাটিতে পড়ে। বলটি যখন ভূমি স্পর্শ করে তখন বেগ 22 মিটার পার সেকেন্ড। বলটি ছাদ ত্যাগ করার মুহূর্তে কত বেগে গড়াচ্ছিল? আচ্ছা, এই ম্যাথটা আগে একবার মনে হয় করানো হয়েছিল। তো এটা যেভাবে সলভ করবে আমি শুধু বলে দিই। অর্থাৎ বলটা ছিল ধরো এখানে, এই পজিশনে গড়িয়ে গড়িয়ে আসতে এখানে বলটার একটা বেগ থাকবে, সেটাকে ধরলাম হচ্ছে ইউআই, এটা ইনিশিয়াল পয়েন্ট। আর এই পয়েন্টটাকে আমরা ধরলাম হচ্ছে, এই অবস্থাকে ধরলাম হচ্ছে ফাইনাল। তাহলে ইউআই এখানে একটা গতি, মানে হলো এটা হচ্ছে বেগ। ইউআই হচ্ছে তোমার হলো শুরুতে যে বিভব শক্তি সেটা, আর শুরুতে গতিশক্তি সেটা ধরলাম হচ্ছে কেআই। এই দুটো আমরা যোগ করে দেব। আর এই পয়েন্টে এটা হচ্ছে ইউএফ কেএফ। শক্তি নিত্যতা অনুযায়ী কী লেখা যায়? ইউআই প্লাস কেআই ইকুয়াল ইউএফ প্লাস কেএফ। এই সমীকরণ থেকে তোমরা ইজিলি হচ্ছে এই শুরুতে বেগ কত এটা বের করতে পারবো। তো শুরুতে বেগটাকে আমরা ধরে নেব ধরো ভিআই ধরে নিলাম। শুরুতে এই পজিশনে বস্তুর বেগটা ভিআই ধরে নেব, নিয়ে বিভব শক্তিটা নির্ণয় করব, গতিশক্তি নির্ণয় করব, গতিশক্তি বিভব শক্তি, আবার গতিশক্তি বিভব শক্তি, দুইটা যোগ করে দিলে সলিউশন করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপরের ম্যাথটা হচ্ছে একটি কণার উপরে, এটা একদম ইজি ম্যাথ, কিন্তু এখানে নতুন একটা জিনিস শেখার আছে। যদি ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে পড়ো তাহলে এটা একদম ইজি। একটি কণার উপরে এফ নিউটন বল প্রয়োগ করার ফলে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে স্থানান্তরিত হয়। তাহলে একটা কণার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ফলে কণাটি কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে স্থানান্তরিত হচ্ছে, পি পয়েন্টে স্থানান্তরিত হয়েছে। বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। এই যে গিভেন যে বলটা দেওয়া আছে, এই বলের দ্বারা কৃত কাজ কত? তাহলে দেখো, বলটাকে দেওয়া আছে হচ্ছে ভেক্টর ফর্মে। তাহলে আমরা যদি সরণটাকে ভেক্টর ফর্মে বের করতে আনতে পারি, ভেক্টর রাশির দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। বল আর সরণকে ডট গুণফল করে দেবো, তাহলে কৃত কাজের পরিমাণ আসবে। কিন্তু এখানে সরণের কিন্তু কোনো ভেক্টর রাশি কিন্তু দেওয়া নাই, দুটা পয়েন্ট বলে দিছে। আচ্ছা, চলো দেখি এটাকে কীভাবে করে। আচ্ছা, আমরা ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এখানে একটা বিন্দু আছে পি, এখানে আর একটা বিন্দু নিলাম কিউ। বলে দিছে যে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে স্থানান্তরিত করে। তার মানে বস্তুটার অবস্থান কিভাবে হতে পারে? বস্তুটা ঠিক হচ্ছে এই যে পি থেকে, ও কিউ থেকে পি বিন্দুতে আসছে না, আচ্ছা সরি, আচ্ছা চলো এটাকে মিশে দিই। এই পয়েন্টটাই ধরলাম কিউ, এই পয়েন্টটাই ধরলাম পি, আর বস্তুটা এই কিউ পয়েন্ট থেকে পি বিন্দুতে স্থানান্তরিত হবে। এই যে এটা কিন্তু একটা ভেক্টর রাশি কিউপি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এই রাশিটার মানে আমাদের নির্ণয় করতে হবে, এই রাশিটাই নির্ণয় করতে হবে, ভেক্টরটাকে নির্ণয় করতে হবে। এখন দেখো, কিউ পয়েন্টের স্থানাঙ্কটা দিয়ে দিছে, এটা কিন্তু এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকবে, এক্স ওয়াই জেড তিনটা অক্ষ থাকবে। তো কিউ পয়েন্টের স্থানাঙ্ক দিয়েছে হচ্ছে 3, কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 3,4,2, 3,4,2, আর পি পয়েন্টের স্থানাঙ্ক দিয়েছে 2,5, আচ্ছা 2,3,5, 2,3,5। আমাদের কিউপি ভেক্টরটাকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মূল বিন্দু, এটা তো আমাদের জানা আছে, এটা হচ্ছে 0, 0, 0, 0, 0, 0। তাহলে এখন খেয়াল করো, আমরা ও কিউ ভেক্টরটাকে নির্ণয় করতে পারি, ও কিউ ভেক্টর সমান কি হবে? ও কিউ ভেক্টর সমান হবে, এই যে 3 আছে দেখো, পরে যেহেতু কিউ দিছি, তাহলে কিউ এর স্থানাঙ্ক থেকে ওর স্থানাঙ্কটা বাদ দিতে হবে।
যদি এইভাবে বাদ দিই, এই পাশে সবগুলোই জিরো, এই জন্য সরাসরি 3i প্লাস 4j প্লাস 2k। আচ্ছা, এটা হচ্ছে ও কিউ। একইভাবে যদি ওপিটাকে নির্ণয় করে দেই, আমরা কি নির্ণয় করব? ওপি। ওপিটাকে যদি নির্ণয় করি, ওপি ভেক্টর, তাহলে ওপি ভেক্টর সমান হবে 2i, তারপর হচ্ছে প্লাস 3j প্লাস 5k। এখন আমাদের জানা দরকার হচ্ছে ওপি ভেক্টরটা কত। আচ্ছা, ত্রিভুজের সামুদ্রিক সূত্র অনুসারে কিন্তু আমরা শিখছিলাম যে দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটা ভেক্টরকে যদি আমরা যোগ করে দিই তাহলে এই লব্ধি ভেক্টরটা পাবো। তার মানে আমরা এখানে যেটা লিখতে পারবো সেটা হলো ওপি ও কিউ ভেক্টর যোগ কিউপি ভেক্টর, ও কিউ ভেক্টর যোগ কিউপি ভেক্টর। এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা আমি যোগ করে দিছি, তাহলে এই ভেক্টরটা পেয়ে যাব, অর্থাৎ ওপি ভেক্টর পেয়ে যাব। তার মানে ও কিউ যোগ কিউপি সমান ও পি। আচ্ছা, এখানে একটা ভুল করছি, সেটা হলো ওপি ভেক্টর না, আমাদের জানতে হবে কিউপি ভেক্টরের মান। এখানে লেখা আছে, সেটা হলো কিউপি ভেক্টরটা কত, এটা আমাদের জানতে হবে। তাহলে এই যে দেখো, এই সমীকরণ থেকে কিউপিটাকে এই পাশে রেখে এটাকে ওই পাশে যদি পার করে দেই, তাহলে কি হবে? কিউপি ভেক্টর সমান হচ্ছে ওপি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। এবার দুটা ভেক্টর মান জাস্ট এখানে বসে দাও, আর এটাকে কিভাবে শর্টকাটে করা হয় সেটা তো বলে দেবই। আপাতত এটা আমরা শিখি যে কেন এই দুটা বিয়োগ হয়। তাহলে 3i 4j প্লাস 2k, ঠিক আছে। এটা হচ্ছে, ও ভুল করলাম, এত ভুল হচ্ছে কেন আজকে? ওপি ভেক্টর এই যেটা 2i প্লাস 3j প্লাস 5k, এখান থেকে মাইনাস করে দিতে হবে হচ্ছে ও কিউ ভেক্টরটা। ও কিউ ভেক্টর মান কত? ও কিউ ভেক্টর মান হচ্ছে 3 4 2। তাহলে 3i প্লাস 4j প্লাস 2k প্লাস 2k। আচ্ছা চলো, এখন যদি এটাকে বিয়োগ করে দেই তাহলে কত আসে দেখি। আসবে হচ্ছে মাইনাস আই, তারপরে হলো মাইনাস আই, এরপরে আসবে হচ্ছে মাইনাস জে, তারপর হচ্ছে প্লাস 3k ভেক্টর। এটা হচ্ছে ওপি ভেক্টর, এটাই কিন্তু সরণ, এটা আমরা বের করে নিছি। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য কি লাগবে? সমাধান, দেখো তোমার সরণের যে মান সেটা লাগবে। তার সরণটা বলে দিয়েছে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে গেছে, তার মানে কিউপি ভেক্টরটা, এই ভেক্টরটা আমরা বের করছি। এটা কত আসবে? মাইনাস আই। আচ্ছা, এটা সরাসরি তোমরা এখান থেকে করতে পারবা, কিন্তু কি জন্য হলো এটা কিন্তু আমি মানে একটু ব্যাখ্যা করলাম। এই যে এখান থেকে তোমরা করতে পারবা। তাহলে কিউ বিন্দু থেকে পি বিন্দুতে গেছে, তার মানে এই পি এর প্রতিটা স্থানাঙ্ক থেকে এই কিউ এর স্থানাঙ্কটা মাইনাস করবা। তার মানে পি এর প্রতিটা স্থানাঙ্ক থেকে কিউ এর স্থানাঙ্কটা মাইনাস করতে হবে, কারণ যেহেতু পি আছে, তার মানে পি এর স্থানাঙ্ক থেকে, এটা কি ও লেখছি? আচ্ছা, এটা হবে কিউ। এই কিউ এর মানগুলো, কিউ এর স্থানাঙ্কের মানগুলো বাদ দিতে হবে। তাহলে যদি দেখো, এই যে 2 আছে, 2 থেকে 3 বাদ দিলে কত হবে? -1। এই জন্য মাইনাস আই। এরপরে তারপর আবার দেখো, এবার হচ্ছে 3 আছে, 3 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে -1 হবে। আর -1 এরপরের ভেক্টরটা হবে জে, তাহলে মাইনাস জে। এরপরে একইভাবে এই 5 থেকে এই 2 বিয়োগ করলে কত হবে? 3, তাহলে +3। এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে সরণ। আর বলের পরিমাণ তো দিয়ে দিছে, যে বলটা কত দেওয়া আছে? ফোর্সের মান হচ্ছে -2i প্লাস 3j, এরপরে 4k নিউটন। আচ্ছা, এখন করবো কি কৃতকাজ, ডাব্লু ইকুয়াল, এখন সহজ, এখন আর কিছুই না, এফ এস কস থিটা বা এফ ডট এস। এস হচ্ছে সরণ, তো সরণের মান তো বুঝতে পারছো, এখানে এভাবে হবে এফ ডট, এটা হবে কি কিউ পি ভেক্টর। তাহলে বলের মানটা এখানে বসাই,
মাইনাস 2i প্লাস 3j প্লাস 4k ডট মাইনাস i মাইনাস জে প্লাস 3k। যদি দুটাকে ডট গ্রহণ করে দাও তাহলে কত আসবে? আচ্ছা একটু হিসাব করি, -2 আর এখানে -1, তাহলে +2 প্লাস আর আই ডট হলে কি হয়? 1 হয়, ডট প্রোডাক্ট কী জন্য হয়? আই ডট আই দুটার মান মধ্যবর্তী কোণ, তাহলে cos 0 মান 1, সেভাবে তোমরা বের করে নিবা। আচ্ছা এটা 2, এরপরে হলো তারপরে হচ্ছে এখানে 3, এখানে আছে -1, তাহলে -3, তাহলে আসবে কত? -3 আসবে। আচ্ছা এটা কাটা দিলাম -3। এরপরে এখানে আছে 4 আর এখানে আছে 3, তাহলে 12 প্লাস 12 11 জুল, এটা হবে অ্যান্সার।